সংস্কারের নামে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছে, আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ বলছে টিআইবি। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলার উন্নতি হয়নি মন্তব্য বিএনপির। দু একদিনের মধ্যে আসন সমঝোতার কথা জানালো জামায়াত। আপিলেও প্রার্থিতা ফিরে পেলেন না চট্টগ্রাম ৯-এর জামায়াত প্রার্থী ফজলুল হক। মনোনয়ন বৈধতার লড়াইয়ে প্রার্থীরা। চলতি অর্থ বছরে এডিপি কমল ৩০,০০০ কোটি টাকা, সংশোধিত বরাদ্দ ২ লাখ কোটি টাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে অনুমোদন। এবং এক দশক পর জাতিসংঘের আদালতে মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যা মামলার বিচার শুরু। নেদারল্যান্ডসের হেগে আইসিজিতে শুনানি চলবে ৩ সপ্তাহ। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম, সাথে আছি তানিয়া হারুন। জানাবো খবরের বিস্তারিত। আইন শৃঙ্খলা পরিস্থিতির এখনও উন্নতি হয়নি। লুট হওয়া অস্ত্র উদ্ধার নিয়ে সাংবাদিকদের প্রশ্নে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে নির্বাচন কাছাকাছি হলে পরিস্থিতি ভালো হবে বলে আশাবাদী তিনি। সকালে ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের সময় প্রার্থীদের নিরাপত্তা দিতে সরকার সচেষ্ট হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। তিনি বলেন, দেশের যা কিছু ভালো তার সবই করেছে বিএনপি। দেশের সব উন্নয়নই বিএনপির হাত ধরে হয়েছে, তাই আগামীতেও জনগণ বিএনপির ওপর ভরসা রাখবে বলে প্রত্যাশা তার। আমরা এটাতে খুব উদ্বিগ্ন, কনসার্ন। বিশেষ আমরা মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী। আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো এবং একটা ভালো অবস্থায় আসবে। দু একদিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানী বসুন্ধরায় তার ব্যক্তিগত কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর এই কথা জানান তিনি। প্রশাসন ও গণমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকায় থাকার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে আকাঙ্ক্ষা পূরণ হবে না জনগণের। নির্বাচন সামনে রেখে জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স আইজাবস। জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন জামায়াত আমির। জানান, শিগগিরই হতে যাচ্ছে জোটের আসন সমঝোতা। তারা জানতে চেয়েছেন আমাদের দল এবং আমাদের যাদের সাথে সমঝোতা হয়েছে ইলেকশনের জন্য আমাদের প্রস্তুতি কেমন, আমাদের এই সমঝোতা সম্পন্ন হয়েছে কিনা, না হলে কখন হবে। আমরা তাদেরকে বলেছি ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে এটা একটা ফাইনাল শেপ পাবে। এ সময় প্রশাসন ও গণমাধ্যমের সাম্প্রতিক ভূমিকার সমালোচনা করেন তিনি। বলেন, গণ অভ্যুত্থানের সময়ে সবার ভূমিকা মনে রেখেছে জনগণ। গণমাধ্যমের পজিশন, গণমাধ্যম এটা দলীয় মাধ্যম না, এটা মাথায় রেখে গণমাধ্যম ফাংশন করুক, সেটাই আমরা প্রত্যাশা করি। সমাজের দুইটা সেকশনকে 4 দিক থেকে 4D ডাইমেনশনে দেখতে হয়। একটা হচ্ছে পলিটিশিয়ান, তারা যেহেতু জাতিকে নেতৃত্ব দেবেন, আর একটা হচ্ছে গণমাধ্যম, তারা 4 দিক থেকে দেখবেন। তারা যদি এক দিক থেকে দেখেন তাহলে বাকি 3 দিকের উপর তারা ইনসাফ করতে পারবেন। দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা সঠিক সিদ্ধান্ত দিবে। জনগণের উপর আমাদের 100% আস্থা আছে। বিভিন্ন জায়গায় দলটির নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে উল্লেখ করে জামায়াত আমির লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান। আমাদের বোনদের, মায়েদের নির্বাচনী প্রচারণায় বিভিন্ন জায়গায় বাধা দেয়া হচ্ছে, এমনকি হেজাব খুলে নেওয়ার ঘটনাও ঘটেছে। এর আগে সকালে চীনা রাষ্ট্রদূত ইয়াং ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করেন। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা যাচাইয়ে তৃতীয় দিনের মতো আপিল শুনানি হয়েছে। রবিবারের একটি সহ আজ 41টি আপিল মঞ্জুর আর 25টি নামঞ্জুর হয়েছে। অনুপস্থিত ছিলেন একজন। অপেক্ষমান রয়েছে 4টি আবেদন। পাবনা 2 আসনের বিষয়ে নেওয়া হয়নি কোনো সিদ্ধান্ত। এছাড়া দ্বৈত নাগরিকত্ব জটিলতায় প্রার্থিতা ফিরে পাননি চট্টগ্রাম 9 আসনের জামায়াতের প্রার্থী AKM ফজলুল হক। সোমবার সকালে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবন মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনের সভাপতিত্বে 5 সদস্যের পূর্ণাঙ্গ কমিশন তৃতীয় দিনের মতো আপিল শুনানি শুরু করে।
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিলের নথি জটিলতায় চট্টগ্রাম ৯ আসনের জামাত প্রার্থী AKM ফজলুল হকের আপিল নামঞ্জুর করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু না হওয়ার শঙ্কা প্রার্থীদের। আমাকে রিটার্নিং অফিসার 10 জনের স্বাক্ষরের 9 জন ঠিক আছে, একজন ঠিক নাই বলে যে করেছি সেটা আমি প্রুভ করেছি, সে আমাকে স্বাক্ষর দিয়েছে, সেটা প্রমাণ দিয়েছি, আমাকে ইনশাল্লাহ বৈধ হয়েছি। আমার প্রস্তাবকারীর তথ্য ভুল হয়েছিল, উনি অন্য ভোটার এলাকার, যেটা আমি নতুন প্রার্থী তো আমার জানা ছিল না। এটা 7 তারিখ বাছাইয়ের সময় আমার এটা নামঞ্জুর করা হয়। তো এই নামঞ্জুর করছে যে US সিটিজেনশিপ আমার আছে সেজন্য। তো আমি ওখানে তো ডকুমেন্ট দিছি যে আমি এটা সারেন্ডারের জন্য অ্যাপ্লিকেশনও দিছি। এদিকে জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি মনে করেন নির্বাচনে এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। ট্রাইব্যুনাল ন্যায় বিচারের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, আইনের বাইরে তারা কোনো কাজ করছে না এবং সকলের ক্ষেত্রেই সমানভাবে আইনটাকে প্রয়োগ করছে। রাষ্ট্র সরকার নির্বাচন কমিশনকে দেখাতে হবে যে যেসব দল নির্বাচনে অংশগ্রহণ করছে তারা এবং তাদের প্রার্থীদের এবং তাদের জানমাল এবং সম্পদের সুরক্ষা দিতে এই রাষ্ট্র সক্ষম। যে রাষ্ট্র এই সক্ষম না হয়, অক্ষম রাষ্ট্র সুষ্ঠু ভোট করতে পারবে না। আপিল নিষ্পত্তির শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। নির্বাচনী ট্রাইব্যুনালে নিষ্পত্তি না হলে সংক্ষুব্ধরা যেতে পারবেন উচ্চ আদালতে। তুষার আহমেদ, ডিবিসি নিউজ। নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত না বা বিঘ্নিত করে এমন অনৈতিক ও পক্ষপাতমূলক কাজ থেকে বিরত থাকার জন্য আনসার সদস্যদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজীপুরে আনসার একাডেমিতে সমাপনী কুচকাওয়াজে স্বরাষ্ট্র উপদেষ্টা এমন নির্দেশ দেন। কোনো বেআইনি আদেশ, স্বার্থান্বেষী এজেন্ডা বা পক্ষপাতমূলক কাজের অংশ না হওয়ার নির্দেশ দেন তিনি। বলেন, দেশের ভবিষ্যতের কল্যাণে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সফলভাবে শেষ করার জন্য সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে হবে। উপদেষ্টা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের 42,766টি ভোট কেন্দ্রের প্রতিটিতে 13 জন করে সর্বমোট 5,55,958 আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। 1,191টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। আপনাদের যে কোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ব বহির্ভূত আচরণ ও কর্মকাণ্ড যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে তা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার জন্য আমি সুস্পষ্টভাবে আপনাদের নির্দেশনা প্রদান করছি। গণমাধ্যম ও সমাজ কাঠামোর পাশাপাশি সংস্কার দরকার নির্বাচন কমিশনের, সেই সাথে দরকার জাতীয় সরকার, এমন মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে বরিশালে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার শীর্ষক বিভাগীয় সংলাপে প্রধান আলোচক হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আশা প্রকাশ করেন ডক্টর বদিউল আলম মজুমদার। সুশাসনের জন্য নাগরিক সুজনের আয়োজনে এই সংলাপে বরিশাল বিভাগের বিভিন্ন সংসদীয় আসনের প্রার্থীরা অংশ নেন। আইনি সংস্কার, তারপরে প্রাতিষ্ঠানিক সংস্কার, একই সাথে কাঠামোগত সংস্কার, যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, এর মাধ্যমে আমাদের একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হবে বলে আমরা আশা করি। জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যায় উস্কানির মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 আজ এই আদেশ দেয়। আদালতে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন আসামিরা। 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে কারফিউ জারির পাশাপাশি মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের দমাতে সরকারকে পরামর্শ দেওয়ার অভিযোগ উঠে ওই সময়ের শিল্প ও বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে। সোমবার হত্যা, উস্কানি সহ সুনির্দিষ্ট 5টি অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল 1। চার্জ গঠনের তাদের বিরুদ্ধে মূল অভিযোগ তারা কারফিউ জারির ষড়যন্ত্র করে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন। এছাড়াও 22শে জুলাই, 28শে জুলাই, 4 আগস্ট এবং 5 আগস্ট মোট 30 জনকে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। এদিন অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আসামিদের করা আবেদন খারিজ করা হয়। আসামিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওনারা কি গিলটি প্লিড করেন কি না, তো ওনারা বলেছেন যে ওনারা গিলটি প্লিড করেন না এবং ওনারা ন্যায় বিচার প্রত্যাশা করেন লাডি ট্রাইব্যুনালের কাছ থেকে। এবং ট্রাইব্যুনাল মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন 10/2
প্রসিকিউশনের ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষীর জন্য। এছাড়া শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় 5ই ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে রাষ্ট্রপক্ষকে সময় বেঁধে দেয় ট্রাইব্যুনাল। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। শরীফ ওসমান হাদি হত্যা মামলায় ডিবির দেওয়া অভিযোগপত্র পর্যালোচনার জন্য আরও 2 দিনের সময় চেয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। সোমবার সকালে তিনি আদালতে হাজির হয়ে এই সময়ের আবেদন করেন। বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত আগামী 15ই জানুয়ারি অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানির দিন ধার্য করেন। বাদীপক্ষের আইনজীবী বলেন, বাদীপক্ষে 3 আইনজীবী নিয়োগ করা হয়েছে। তারা হলেন সিনিয়র আইনজীবী আব্দুস সোবহান তরফদার, ব্যারিস্টার এস.এম. মইনুল করিম ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুস্তাফিজুর রহমান মুকুল। অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলমান সরকারি উচ্ছেদ অভিযান থেকে বাঁচতে মালিকপক্ষের করা 6টি আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ এই আদেশ দেন বলে জানান রিটকারীর আইনজীবী মনজিল মোর্শেদ। তিনি জানান, ইতিপূর্বে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ পরিবেশের সুরক্ষায় অবৈধ ইটভাটা বন্ধের আদেশ দেয়। ওই আদেশের বিরুদ্ধে আপিল করে রংপুর, নেত্রকোনা, যশোর, গাইবান্ধা সহ 6টি ইটভাটার মালিকেরা। মামলা চলমান রয়েছে এমন কাগজ দেখিয়ে সরকার পরিচালিত অবৈধ ইটভাটার উচ্ছেদ অভিযান থেকে নিজ নিজ প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করেন তারা। জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের নামের সংগঠন বিষয়টি আপিল বিভাগের নজরে আনেন। শুনানি শেষে আজ ওইসব আবেদন খারিজ করা হয়। শুধুমাত্র আপিল পেন্ডিং এই সার্টিফিকেট দিয়ে অবৈধ ইটভাটার মালিকরা প্রশাসনের যোগসাজশে ইটভাটাগুলো পরিচালনা করছিল। সেই প্রেক্ষিতে আমরা একটা আবেদন করে দ্রুত শুনানির আবেদন করেছিলাম এইচএপিবির পক্ষ থেকে। আজকে শুনানি হয়েছে, শুনানির পরে আপিলগুলো খারিজ করা হয়েছে। সংকট কাটিয়ে উঠতে বাকিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি আমদানির সুযোগ দিল সরকার। এখন থেকে দেশীয় ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট, বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বায়ার্স বা সাপ্লায়ার্স ক্রেডিটে এলপিজি আমদানি করা যাবে। সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার দিয়ে বলেছে, ক্রেডিটে আমদানি করা এলপিজি শিল্পের কাঁচামাল হিসেবে গণ্য করা হবে। ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ 270 দিন। সংশোধিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি থেকে 30,000 কোটি টাকা বরাদ্দ কমালো সরকার। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় নেওয়া হয় এমন সিদ্ধান্ত। এতে এডিপির নতুন আকার দাঁড়ালো 2 লাখ কোটি টাকা। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা জানান, প্রকল্প অনুমোদনে স্বচ্ছতা আনতে আরও কঠোর শর্ত আরোপের উদ্যোগ নিয়েছে সরকার। গেল জুনে 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। মন্থর অর্থনীতি আর নানা সংকটের মধ্যেও সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিতে 2,30,000 কোটি টাকা ব্যয়ের পরিকল্পনার কথা জানান তিনি। কিন্তু অর্থ বছরের 5 মাস পেরিয়ে গেলেও এডিপিতে খরচ করা গেছে মাত্র 28,043 কোটি টাকা, যা মোট বরাদ্দের মাত্র 11.75%। এমন বাস্তবতায় সংশোধিত বাজেটে এডিপির বরাদ্দ 30,000 কোটি টাকা কমিয়ে 2 লাখ কোটি টাকা পুনর্নির্ধারণ করল জাতীয় অর্থনৈতিক পরিষদ। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমানো হয় শিক্ষা খাতের বরাদ্দ। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা জানান, প্রকল্প পরিচালক নিয়োগে জটিলতা আর সরকারি ক্রয় ব্যবস্থাপনা শতভাগ অনলাইনে আনার কারণেই এবার কাঙ্ক্ষিত হারে গতি পায়নি এডিপি বাস্তবায়ন। প্রকল্প বাস্তবায়ন কম হলো, এডিপির আকার ছোট হলো। তার আরেকটা কারণ হলো যে আমরা ইচ্ছা করে কিছু একটা তো হলো আমরা ব্যয় সাশ্রয় করেছি। পরিকল্পনা উপদেষ্টা জানান, মূল এডিপিতে বরাদ্দ দেয়া প্রায় প্রতিটি প্রকল্পই কাটছাঁট হয়েছে। সেই সঙ্গে কমানো হয়েছে সরকারের আপ্যায়ন, যাতায়াত, পরামর্শ সেবা সহ নানা ব্যয়ও। আপ্যায়ন, যাতায়াত, পরামর্শক সেবা, অনাবাসিক নির্মাণ, বিদেশ ভ্রমণ, অনেক প্রকল্পে 1,000 কোটি টাকা থেকে 3-4 হাজার কোটি টাকা পর্যন্ত কমানো গেছে।
কাটছাটের পর এখন সংশোধিত এডিপি ও সংস্থার নিজস্ব বরাদ্দ মিলে নতুন অঙ্ক দাঁড়ালো 2,08,935 কোটি টাকা। নির্বাচনকালীন বছরের বাকি 5.5 মাসে তার কতটা বাস্তবায়ন হবে তা নিয়েও শঙ্কা আছে। সংকুচিত হয়ে যায় তাহলে তার লাভ হলো না। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 234, সিলেট 6। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এখন রয়েছে সিলেট 6 আসনে। তো আমার সাথে রয়েছেন সিলেট 6 আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। একটু প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ কিংবা ভোটারদের অবস্থান কি দেখছেন আপনি? ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে যারা আজকে দর্শক মণ্ডলী যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে দীর্ঘদিন পরে নির্বাচন, মানুষের মধ্যে একটা খুবই উদ্দীপনার একটা ভাব দেখা যাচ্ছে, খুবই উৎসাহ উদ্দীপনা। আমরা যেখানে যাচ্ছি বিশেষ করে মহিলারা অত্যন্ত ভালো রেসপন্স করছে, আমাদের মুরব্বীরা রেসপন্স করছে, ইয়াং বয়সের তরুণরা ভালো রেসপন্স করছে। আমি মনে করি ভালো একটা নির্বাচন হবে এবং মানুষ অংশগ্রহণ করবে, এবং মানুষ উদ্গ্রীব যে দীর্ঘদিন পর তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। বিশেষ করে তরুণরা যারা জীবনে ভোট দিতে পারে নাই, এই তরুণরাই কিন্তু এখন অত্যন্ত বেশি আগ্রহ করে এই ভোটের দিনের জন্য অপেক্ষা করছে। এবং পরিবেশটাও আমরা যতটুকু সম্ভব আমরা সবাই শান্ত রেখেছি, ভালো রেখেছি, এবং সবাই সহযোগিতা করছে। এখানে কোনো সমস্যা হচ্ছে না। একটু জানতে চাচ্ছি, এই আসনে আপনার আসনে কিন্তু প্রবাসী অধ্যুষিত এলাকা, এবং আমরা দেখি প্রতি বছরই বন্যার কবলে পড়ে, সবকিছু মিলিয়ে উন্নয়নের একটা প্রয়োজনীয়তা। তো আপনারা ভোটারদের কাছে যাচ্ছেন, ভোটাররা আসলে কোন কোন বিষয় আপনাদের কাছে চাইছেন তারা? ধন্যবাদ। প্রবাসীরা আমাদের সম্পদ, আসলে কথা বলতে কি তাদের রেমিটেন্সেই আমরা আমাদের দেশের অর্থনৈতিক যে একটা অংশ বৈদেশিক মুদ্রা সেটা সাশ্রয় হয়। আমি এই প্রবাসীরা বিভিন্নভাবে বন্যার সময় আমাদের পাশে দাঁড়ায়, সব দুর্যোগে, এমনকি বিগত জুলাই আগস্ট আন্দোলনও তারা মানুষের পাশে দাঁড়িয়েছে, জনগণের পাশে দাঁড়িয়েছে। আমরা কৃতজ্ঞতা চিত্তে তাদেরকে স্মরণ করি। প্রবাসীদের জন্য আমাদের অনেক কর্মসূচি আছে। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে বলেছি, প্রবাসীরা এখানে অনেক সহায় সম্পদ করে, তাদেরকে সম্পদের নিরাপত্তা, তাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য আইনের অনেক মার পেছে, তারা সবসময় আইনের সাহায্য পায় না। আমি বলেছি যে আমি যদি নির্বাচিত হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্বাচিত করেন, আমি একটা আইন সেল করব, যে আইন সেলের মাধ্যমে তাদেরকে আমি নিজে পৃষ্ঠপোষক হয়ে তাদেরকে আইনের যতটুকু সহযোগিতা, আইনের মধ্য থেকে আমরা সেটা করার চেষ্টা করব, আইনি সহযোগিতা। পাশাপাশি প্রবাসীদের জন্য আমরা আমাদের গোলাপগঞ্জের ওই নদীর কুশিয়ারা তীরবর্তী একটা অঞ্চল, ওই পাশের অনেক প্রবাসীরা আছে, যাদেরকে এখানে একটি পর্যটন এলাকা হিসেবে আমি করার চিন্তাভাবনা আছে, যেখানে হাকালুকির আওয়ার আছে। যেমন টাঙ্গুয়ার হাওয়ারের মতো হাকালুকির আওয়ারটাকে আমরা যদি একটু ডেভেলপ করি, সেখানে পর্যটকরা আসে, সেটা টুরিস্টের জন্য, এবং যারা প্রবাসীরা তারা আরও বেশি আগ্রহী হবে আসতে এখানে। এবং আমরা সর্বোপরি প্রবাসীদের যে সহযোগিতা, আমরা যারা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করার পাশাপাশি তারা আরও বেশি করে বাংলাদেশে এসে বিনিয়োগ করার আহ্বান জানাচ্ছি। আরেকটি প্রশ্ন, এলাকার উন্নয়নের ক্ষেত্রে কোন কোন বিষয় বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবার নির্বাচনী ক্যাম্পেইনে বা প্রচারে? ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকার যে প্যাটার্ন, সেটা হচ্ছে যে দীর্ঘদিন আমার এলাকার রাস্তাঘাটের অবস্থা খুবই করুণ অবস্থা। মানে একসময় এইভাবে ছিল যে সমগ্র সিলেটের মধ্যে যদি ভাঙ্গা রাস্তাঘাট থেকে থাকে, এটা হচ্ছে এই গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার। তো আমি এটাই আমাদেরকে মানুষকে বেশি পীড়া দিচ্ছে, মানুষের প্রশ্নের সম্মুখীন যে মানুষ কেন উন্নয়ন হচ্ছে না। আগের বিএনপির সরকারের সময় যে রাস্তাগুলো হয়েছে, এগুলা মেরামত পর্যন্ত আর হয় নাই, এইভাবে পড়ে আছে। তো এটাই আমাদের জন্য প্রধান চ্যালেঞ্জ, যে মানুষের কানেক্টিভিটি বা কমিউনিকেশনটা যদি উন্নতি হয়, তাহলে মানুষ এমনিতেই তারা আরও বেশি আগ্রহ হবে দেশের প্রতি এবং আমাদের এলাকার প্রতি। আমি সেটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু জানতে চাই ছোট্ট করে, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ এবং কোনো ধরনের শঙ্কা আছে কিনা, বা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আপনার মন্তব্য কি ছোট্ট করে জানতে চাই? ধন্যবাদ। আমি যতটুকু দেখেছি যে আমি ওইভাবে কোনো আশঙ্কা করছি না, কারণ আমরা মনে করি আমরা প্রার্থীরা বা রাজনৈতিক দল, আমরা যারা রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ আছে, আমরা যদি দায়িত্বশীল আচরণ করি, এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। তো আমি বিশ্বাস করি সকল রাজনৈতিক দল দেশের ভালো চান, মঙ্গল চান, একটা স্থিতিশীল নির্বাচিত সরকার চান। এখানে সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং একটা সুন্দর নির্বাচন জনগণকে উপহার দেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস রয়েছে সিলেট 6 আসনে। তো আমরা কথা বলছিলাম এখানকার বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরীর সাথে। পরবর্তীতে সন্ধ্যা 7টায় আমরা ভিন্ন কোনো রাজনৈতিক দলের মুখপাত্র কিংবা নেতার সাথে কথা বলবো। ডিবিসি নিউজের সাথেই থাকুন।
ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।